পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙায় ট্রেন চলাচল উদ্বোধনকাল, উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তহবিলের নামে কেটে নেওয়া অর্থ ফেরত দেয়নি ইউনুস ফাউন্ডেশন, ঋণে জর্জরিত অসংখ্য মানুষ। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ সহ চলছে জোর প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশবাসীর জন্য একটি অনন্য দিন হচ্ছে কাল। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া স্টেশনে সুধী সমাবেশ শেষে বাজবে যাত্রীবাহী ট্রেনের হুইসেল। পদ্মা পাড়ি দিয়ে ভাঙা পৌঁছানোর পর সেখানকার স্টেডিয়ামের সুধী সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যোগাযোগ ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচনে উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বছর ঘুরতে না ঘুরতেই আরেকটি সুখবর, এবার ট্রেন চলাচল করে পূর্ণতা পেতে যাচ্ছে পদ্মা সেতু। কখনো উড়াল কিংবা কখনো মাটি ছুঁয়ে এঁকে বেঁকে বসে গেছে রেল। উড়াল রেল আবার পাথরবিহীন। মোট ৮২ কিলোমিটার রেলপথে ৮টি নতুন স্টেশনের কাজ প্রায় শেষ। স্বয়ংক্রিয় অপটিক্যাল সিগন্যালিং ব্যবস্থাও কার্যকর। ধাপে ধাপে রুটের বিভিন্ন অংশে পরীক্ষামূলক চলেছে রেল। এ পর্যন্ত সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতিবেগে চলেছে এটি। এতে চলাচলের তথ্য উপাত্তের ফলাফল ইতিবাচক। সব বিবেচনায় ঢাকা ভাঙ্গা অংশ যাত্রী পরিবহনে শতভাগ নিরাপদ। প্রথমবার সড়ক অংশ উন্মুক্ত হবার পর এবার রেল অংশও প্রস্তুত। এখানে যে ট্রেন দেওয়া আছে সেটা আমরা ১২৫ কিলোমিটার বেগেও চালিয়ে দেখেছি যে এটার তেমন কোনো আমরা আমাদের স্বাচ্ছন্দ্যে এটার মধ্যে ভ্রমণ করতে পারবো। এছাড়াও এটা পদ্মা ব্রিজ ক্রস করছে। আমি বলতে পারি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো রেল লাইন এই স্ট্যান্ডার্ডে এখন পর্যন্ত হয়নি। এটা তৈরি করা হয়েছে প্রধানত দ্রুতগামী ট্রেনের জন্য। কয়েক ঘন্টার ব্যবধানে এই পথে রেল ভ্রমণের সুযোগ আসায় বেজায় খুশি পদ্মাপাড়ের মানুষ। যেভাবে চালাইছে রাষ্ট্র, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আর আমরা রেল লাইন রাস্তা পাইয়া অনেক খুশি। আল্লাহ, এখন যে রেল লাইন হবে এটাও আমরা আনন্দিত। এখন আমরা ইচ্ছা করলে এই সন্ধ্যার সময় যদি বলি ঢাকা যাব, ১ ঘন্টা আমরা এখান থেকে ঢাকা পৌঁছতে পারি। কল্পনার বাইরে আমরা এখন দেখতেছি বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। কথা হচ্ছিল এই মানুষগুলোর সাথে, একটাই আক্ষেপ জানা গেল, এ যাবৎ বহু সরকার এসেছে আবার গেছেও, কিন্তু এত বড় কল্যাণকর অবকাঠামোর উদ্যোগ নিতে কাউকে দেখা যায়নি। উন্নয়নমুখী এ ধরনের সরকারের ধারাবাহিকতা দেখতে চায় সাধারণ মানুষ। কোনোদিনও ধারণা করিনি যে রেল লাইনে রাস্তা বিশ্ব রুট হবে। বঙ্গবন্ধুর কন্যা, সে আমাদের এই নেত্রী, তার জন্য আমরা দোয়া করি সে দীর্ঘজীবী হোক, আরও সামনে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হোক, আমরা চাই এটা। বঙ্গবন্ধু কন্যা ছাড়া আমাদের এই দক্ষিণবঙ্গে জীবনও সম্ভব হইতো না। বারবার দরকার শেখ হাসিনাকে, নাহলে আমাকে দক্ষিণবঙ্গে এরকম উন্নয়ন আর কারো দ্বারাই হইব না, আর হয়ও নাই বিগত আমলে। সুখের কথা হলো এপার ওপার মিলিয়ে প্রথম দিনই ৫টি জেলায় একেবারে প্রথম রেল চালু হচ্ছে। পরবর্তীতে সুবিধাবঞ্চিত জেলাগুলোতে সম্প্রসারিত হবে রেল। রোড নেটওয়ার্ক যুক্ত আছে ট্রেনের মাধ্যমে। এটা একটা বিরাট দিগন্ত উন্মোচন করবে, কারণ ট্রেন সবসময় সাশ্রয়ী, এটা আরামদায়ক। আমাদের যে পণ্য পরিবহন করা সেটা সুযোগ থাকবে। আমাদের যে সুন্দর একটা ক্ষণ আগামী ১০ তারিখে হবে। আমরা আশা করি যে এর মাধ্যমে শুধু আমরা না, সারা বাংলাদেশ এতে উপকৃত হবে। এই রেল দেশের জিডিপিতে শতকরা ১% অবদান রাখবে। সাথে সাথে একেবারে নতুন রেল ট্র্যাক, রেল বগি, লোকোমোটিভ, রেল ভ্রমণে যাত্রীরা ভিন্ন এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবে। প্রমত্তা পদ্মা পাড়ি দেবে রেল, এটা যেন পদ্মাপাড়ের মানুষের কাছে কল্পনার বাইরে একটি বিষয় ছিল। সে অসম্ভবটিও সম্ভব করে দেখিয়েছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে রেলওয়ে সুবিধা বঞ্চিত বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে সেগুলো একটি রেলওয়ে নেটওয়ার্কে আসার সুযোগ তৈরি হলো। মানুষের চলাচল যেমন সহজ হবে, ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। আর এই অর্থনৈতিক মুক্তির সোপানটি তৈরি হওয়ার কারণে উচ্ছ্বসিত রেলওয়ে সুবিধা বঞ্চিত এই দেশের মানুষগুলো। আর এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ধন্যবাদও দিতে চান। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, শিবচর, মাদারীপুর। পদ্মা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন শেষে পারিবারিক সফরে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং 15 আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে সড়কপথে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ উদ্দীপনা। এ সফরের মধ্য দিয়ে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। রেল সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে টুঙ্গিপাড়ায় আসবেন। টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য অপেক্ষা করছে। তাকে বরণ করার জন্য বৃহত্তর ফরিদপুর জেলা এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমরা প্রস্তুত, বিশেষ করে গোপালগঞ্জ আমরা সকল প্রস্তুত নিয়েছি। ডক্টর ইউনূসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সিরাজগঞ্জের নিমগাছি মৎস্য প্রকল্পে প্রতিশ্রুতি অনুযায়ী 2 জেলার পুকুর পাড়ের বাসিন্দারা আয়ের অর্ধেক তো পায়নি, বরং বিভিন্ন তহবিলের নামে 25 বছর ধরে কেটে রাখা অর্থ ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। মাছ চাষের অর্ধেক লভ্যাংশ পাননি গায়ের সহজ সরল মানুষেরা। বিভিন্ন তহবিলের নামে কেটে নেওয়া হতো আয়ের অর্থ, সেটাও এখনো ফেরত পাননি তারা। অডিট আসলে সুফলভোগীদের ভয় দেখিয়ে বলানো হতো মিথ্যা। গ্রুপ ফান্ডের 7% করে টাকাটা প্রতিটা সদস্যের জন্য কাটিয়ে রাখছে তারা, এবং তো আজও পর্যন্ত দেয় না, দেওয়ার কথা বলছে, আন্দোলনও করছে। এরা সবসময় 3-4 টাকা বেশি বলছে। কোনো অডিট আসলে পরে বলছে যে বলেন হলো গা দুধের দাম যদি গেল 15 টাকা, বলছে যে 18 টাকা বলেন। লাভ দেখা যাইতেছে গ্রাম ব্যাংকের লাভ, আমাদের লাভ নেই। গ্রাম ব্যাংক থাকতে সদস্যকারে দিব 2-1 পয়সা, কিভাবে নেওয়া লাগে হে বুদ্ধি ওরাই জানে। শুধু তাই নয়, অনুদানের গরু দিয়ে চড়া দাম নেয়া, গরু মরে গেলেও কিস্তি নেয়া সহ শোষণের কবলে পড়ে ঋণে জর্জরিত হয়ে নিঃস্ব হয়েছে অনেকেই। 30,000, 25,000 এভাবে একটা করে গরু কিনে দিল, এভাবে সদস্যরা পালতে থাকলো। পরে আবার কিস্তি সুদে আসলে নিল, মরা গরুরও তার দাম নিয়ে নিছে, দোয়াই নাই। 1 বছর কিস্তি চালাইলাম, তা ওই গরু বেচে 22,000 টাকাও গাড়ি দিলাম। এত কিছুর পরও 25 বছরের মেয়াদ শেষে আবারও 2010 সালে পুকুরগুলো ইজারা নেয়ার আবেদন করে গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। চাপ প্রয়োগ করা হলেও তাতে সাড়া দেয়নি সরকার। ডক্টর ইউনূস একটা খ্যাতনামা ব্যক্তি, বহুত ধরনের চাপ দেয়, এটা করার জন্য আমি করি নাই। আর 786টা পুকুর এটা আমরা কমিউনিটি গ্রুপ করে দেওয়া, বেনিফিশিয়ারি গ্রুপ করে দেওয়া, তাদের মধ্যে এখন আবাদ হচ্ছে এবং মাছের আবাদ ভালো হচ্ছে। সদস্যদের শতভাগ লভ্যাংশ দেওয়ার ভিত্তিতে নিজেরাই প্রকল্পটি পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। এতে লাভবান হচ্ছেন পুকুর পাড়ের বাসিন্দারা। কার্যকরী কমিটি আছে 7 সদস্য বিশিষ্ট, সেই কার্যকরী কমিটি অন্যান্য সদস্যদের নিয়ে মাছ চাষ করে এইটার লভ্যাংশ সেটা সমভাবে বন্টন করে। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের অধীনে প্রকল্পে মাছের উৎপাদন ছিল হেক্টর প্রতি বছরে 2.5 মেট্রিক টন, আর বর্তমানে লাভের শতভাগ সুফলভোগীদের দেওয়ার পর উৎপাদন দাঁড়িয়েছে 5.5 টনেরও বেশি। সমর ইসলাম, 21 টেলিভিশন। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ সহ পুরোদমে চলছে প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী আয়োজকরা। পর্যাপ্ত নিরাপত্তা দেবে প্রশাসন। চাঁদপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। মাটির কাঠামো তৈরি শেষ, নিপুণ হাতের ছোঁয়ায় আর রং তুলির আঁচড়ে এখন ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গা সহ প্রতিমাগুলোর সৌন্দর্য। 5 দিনের দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত হচ্ছে চাঁদপুর জেলার 221টি মণ্ডপ। তোকে ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই,
এই প্রথমে আমাকে ডেলিভারি দিতে পূজার আগের দিন। অর্ডার আগের থেকে অনেক বেশি, কিন্তু সেই হিসেবে কারিগর পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যে সবকিছু জিনিসপত্র বাড়ছে, ওই হিসাবে আমরা 5,000 10,000 বাড়তি নেই। সকলের সহযোগিতা কামনা করি যাতে আমরা সুন্দরভাবে এই মায়ের পূজা সুসম্পন্ন করতে পারি। সুন্দর ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সবার সহায়তা চান আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। এই পূজা মণ্ডপে যেন কোনো ধরনের অশুভ শক্তি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, অনেকগুলোকে স্থাপন করা হয়েছে, অনেকগুলোতে হয় নাই। অপরূপ সৌন্দর্যে প্রতিমা গড়া সহ নারায়ণগঞ্জের 215টি মণ্ডপকে রাঙানো হচ্ছে বাহারি সাজে। রং করে পূজার একদিন আগে যেন মার মণ্ডপে প্রতি মণ্ডপে আমরা যে ঠাকুর দিয়ে দিতে পারি। মুক্তির কাজ পড়ায় শেষ হয়েছে। আমাদের মুক্তির কাজ করতে মাটি, খের, সুতলি, কাঠ এটি লাগে। আমরা এই বছর 7টা মূর্তি বানাইছি। বর্ণাঢ্য উৎসব উপহার দিতে আশাবাদী আয়োজকরা। আমি নতুনত্ব ইন্ডিয়ান সিস্টেমের কিছু করার চেষ্টা করছি, ইন্ডিয়ান ক্যাটাগরি, যেন আমাদের পূজাটা দর্শক দেখে আনন্দ পায়। সারা বাংলাদেশের মানুষের শান্তি ও মঙ্গলময় করুক, এটি আমার কাছে আমাদের প্রার্থনা থাকবে। টাঙ্গাইলের 12 উপজেলায় এবার দুর্গাপূজা হবে 1281টি মণ্ডপে। আমাদের 12টা বানাইছে কাকা, এখন আমার বাবা বানাইছে 7টা। এই কাজটাই করার খুব কঠিন হয়ে যায়, এখন কাজে কাজেই তেমন একটা পুষতে চায় না, তবু কাজগুলা করি আর। আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমাদের টাঙ্গাইল জেলার আগে কোনোদিনই সাম্প্রদায়িকতা ঘটেনি, এবারও হবে না। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সাথে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরাও। এই টাঙ্গাইল জেলাতে সবচেয়ে বেশি সংখ্যক পূজা মণ্ডপ রয়েছে। এই পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব। 20 অক্টোবর শুরু হয়ে 24 অক্টোবর প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসার 2 সন্ত্রাসী নিহত। 21 দেশের সংবাদ। ময়মনসিংহের ভালুকায় 9ম শ্রেণীর শিক্ষার্থী রিয়া আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বাটাজোর BM উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া দুপুরে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হিলি স্থলবন্দরে আমদানির কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে 50 টাকা। দেশি কাঁচা মরিচও বিক্রি হচ্ছে 70 টাকা কমে। একদিন আগে ভারত থেকে আনা কাঁচা মরিচ 150 টাকা কেজি দরে বিক্রি হলেও সকাল থেকে তা কমে দাঁড়িয়েছে 100 টাকায়। দেশি কাঁচা মরিচের দামও 200 টাকা থেকে কমে কেজি প্রতি 130 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, আবহাওয়া ভালো হওয়ায় বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ খানিকটা বেড়েছে। ভারত থেকেও আমদানি অব্যাহত থাকায় দাম কমেছে। ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে অ্যালুমিনিয়ামের দোকান ও গোডাউন সহ 2টি ক্রোকারেজের দোকান। সকাল 6টার দিকে উপজেলা শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন রাজধানী ক্রোকারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। ঝিনাইদহের কোট চাঁদপুরে অস্ত্র মামলায় শিবির নেতা আকরাম হোসেনকে 24 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন মামলাটির অন্য 3 আসামি। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাসিমুদ্দৌলার আদালত এ রায় দেন। 2016 সালের 11 জুলাই কোট চাঁদপুরের দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কাজের প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর শিশু খাদ্য তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে অভিযান চালান কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।
উৎপাদিত কিছু পণ্য মেয়াদ উত্তীর্ণ ছিল। এ কারণে তাদের 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাখার ও বালুরমাঠ ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসার 2 সন্ত্রাসী নিহত হয়েছে। উখিয়া থানার ওসি জানান, ভোররাতে ইরানি পাখার ও বালুরমাঠ ক্যাম্পে পৃথকভাবে প্রতিপক্ষের লোকজন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের উপর গুলিবর্ষণ করে। এতে 2 সন্ত্রাসী সানাউল্লাহ ও আহমেদ হোসেন মারা যায়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার ও ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে টেকনাফে অস্ত্রসহ 3 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় বিএনপি জামায়াতের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। আতাউর রহমান খান কায়সারের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, তিনি শুধু একজন জননেতা ছিলেন না, তিনি রাজনৈতিক নেতাদের অভিভাবকও ছিলেন। নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। 111-এর কুশীলভরা আবারও সক্রিয় হয়েছে। তাদের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে যথাসময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগ নেতা এম.এ. সালাম, আহমেদুর রহমান সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশিস পাল দেবু, আজিজুর রহমান আজিজ। 28 অক্টোবর প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ঘিরে পতেঙ্গা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি বলেন, টানেল উদ্বোধনের আয়োজনে চট্টগ্রামের চিরায়ত ঐতিহ্য তুলে ধরা হবে। মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর সালে আহমদ ও মোহাম্মদ ইসমাইল সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানবতার কল্যাণ, বৌদ্ধ ধর্মের চর্চা সহ শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ধর্মীয় গুরুত্ব সহ ভিক্ষু সংঘের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলন আয়তনে এ সম্মাননা দেয় বাংলাদেশ বুদ্ধিস্ট মাঙ্ক সোসাইটি। অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ডক্টর দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের সহ বিশিষ্টজনেরা। হিংসা, হানাহানি, বিভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কের রুটে পারমিটবিহীন অবৈধ ডাবল ডেকার বাস চলাচল নিষিদ্ধ সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতি করেছে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে 2 ঘণ্টা সব ধরনের যানবাহন বন্ধ রেখে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন মালিক শ্রমিকরা। সমাবেশে রুট পারমিটবিহীন সিএনজি চালিত অটোরিকশা, টমটম, 3 হুইলার সহ সব যানবাহন বন্ধেরও দাবি জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী ও মোহাম্মদ মুসা সহ পরিবহন নেতারা।
শেষ করব ২১ দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙায় ট্রেন চলাচল উদ্বোধন কাল, উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তহবিলের নামে কেটে নেওয়া অর্থ ফেরত দেয়নি ইউনুস ফাউন্ডেশন, ঋণে জর্জরিত অসংখ্য মানুষ। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ সহ চলছে জোর প্রস্তুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।